এনবিটিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি নিজাম পারভেজ এবং আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী মিস্টার মোহাম্মদ সোহরাব হোসেন সাহেবকে। তার কাছ থেকে আমরা জানতে চাইব বর্তমান দেশের যে পরিস্থিতি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক বছর থেকে কিন্তু বিভিন্নভাবে দেশ আমাদের মানবাধিকার লঙ্ঘন থেকে হোক বা বিভিন্ন মসজিদগুলোকে মন্দির দাবি করা হোক, এই দাবি দেওয়া কিন্তু চলে আসছে। তো আমরা একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে তার কাছে জানতে চাইব যে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, এবং আমরা জানি ভারত একটি গণতান্ত্রিক দেশ, এবং যত দিন এইসব দাবিতে উঠতে থাকবে, যত দিন আমাদের দেশের সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাকবে তবে ঠিক আছে, কিন্তু বর্তমান যে অবস্থা তাতে অনেকেই মনে করছেন যে আমরা সঠিক জায়গাতে নেই। সেই জন্য আমরা আজকে পেয়েছি সোহরাব হোসেন সাহেবকে। তার কাছে প্রথম প্রশ্ন আমাদের যে ভারতবর্ষে এখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে একটা সম্প্রদায়ের মানুষ বা কিছু গোষ্ঠী কিছু মসজিদ, বিশেষ করে ধর্মস্থানগুলোকে দাবি করছে সেখানে তাদের মন্দির ছিল বা এরকম কিছু ছিল। এবং আমরা জানি যে 1991 সালে একটি আইন আছে, যেগুলো যারা আইনজীবী তারা বলছেন এই যে দাবি দেওয়াগুলো এবং কোর্ট যে গ্রান্ট করছে সেগুলো সেই আইনের পরিপন্থী। তো এই আইনটা অ্যাকচুয়ালি কী এবং কীভাবে পরিপন্থী বলে মনে হয়? অ্যাকচুয়ালি এই সমস্ত কটা জিনিস নির্ভর করছে ভারতীয় নাগরিক হিসাবে। আমি একজন নাগরিক হিসাবে সংবিধানের ভিত্তিতে যে নাগরিক অধিকারগুলি আমার জন্য সুরক্ষিত করা হয়েছে, সেই সুরক্ষিত মৌলিক অধিকারগুলি একজন নাগরিক যা পাবে সংবিধানে আছে সেটা আমি পাচ্ছি কিনা। আর যে আইনের কথা আপনি বলছেন সেটা হচ্ছে যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991। মূলত সেটা এই জন্য পাশ করানো হয়েছিল যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে আর 1947 সালে 15 আগস্ট দেশ স্বাধীন হওয়ার যে দিনটাকে ধার্য করা হয়, যে দিনটা আমরা ধরে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন, ইন্ডিপেন্ডেন্স ডে, তার সেই সময়ে যেই ধর্মীয় স্থলগুলির ক্যারেক্টার যা ছিল সেটাই থাকবে। সেটাতে একটা ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে বাবরি মসজিদ, কারণ সেটা একটা বিষয় নিয়ে ডিসপিউট চলেই আসছিল। আগামীতে যাতে আর কোনো এই ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে কোনো ধরনের ডিসপিউট না হয় সেইটাকে পাকাপোক্ত করার জন্য ওই আইন পার্লামেন্টে পাস করানো হয়েছে। তারপরেও আমরা দেখছি যে কোর্ট এবার দেখছি কোর্ট এরকম জাজমেন্ট দিচ্ছে যে তারপরও বিশেষ করে জ্ঞানব্যাপী মসজিদকে কেন্দ্র করে কোর্ট সেখানকার অজুখানাকে বন্ধ রেখে বা সিকিউরিটি তত্ত্বাবধানে রেখে সেটা নিয়ে ইনকোয়ারি করার অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। স্বাভাবিক, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে 1991-এর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট এইটাকে প্রাধান্য না দিয়ে অন্য যারা ক্লেমেন্ট তাদের বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে জাজমেন্ট দিয়েছে। তো এটাই ফাইনাল জাজমেন্ট নয়, আন্ডার প্রসেস এটা চলছে। আর যেই বিষয়টা বলছেন যে বর্তমানে যে দেশের এই যে আইনটা বা প্রাধান্য দিচ্ছে বা গ্রহণ করছে যে কেসগুলো, এগুলো কি সেই আইনের পরিপন্থী নয়? এই মুহূর্তে তো বলা যেতে পারে যে এইভাবে, যেহেতু ব্যাপারটা রয়েছে একদম সাবজুডাইজ, বিচার বিভাগীয় তত্ত্বাবধান, এই মুহূর্তে সেইটা নিয়ে কোনো কমেন্ট করাটা বিচার ব্যবস্থার প্রতি আস্থা না থাকার একটা নিদর্শন হয়ে দাঁড়ায়। তো আমি যেটা বলতে চাইছি একজন আইনজীবী হিসাবে, যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে আরও বেশি গুরুত্ব দিয়ে যদি সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিবেচনা করে এই কেসটার জাজমেন্ট দিতেন, আমার মনে হয় এটা আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হতো। কিন্তু যেই অর্ডারটা দেওয়া হয়েছে এইটাই কিন্তু শেষ আর ফাইনাল অর্ডার নয়, এই টোটালটা একটা প্রসেসই চলছে। পরবর্তীকালে কী হয় সেটাও একটা দেখার বিষয়। আর লার্জার বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চে যাওয়ার আপনার কাছে সুযোগ রয়েছে, ওইটা নিয়ে আপিল করার সুযোগ রয়েছে। এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল, এই এলাহাবাদ হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে সুপ্রিম কোর্ট রদ করে দিয়ে নিজের একটা দিয়েছে, এরপরও আপিলের স্কোপ রয়েছে। ব্যাপারটা এরকম নয় যে এটাই ফাইনাল। এখন মূল বিষয়টা কিন্তু ওইখানে নয়, মূল বিষয়টা শুধু ধর্মীয় স্থানকে কেন্দ্র করে নয়, মূল বিষয়টা হচ্ছে ভারতবর্ষে দীর্ঘ সময়কাল প্রায় 800,000 বছর পর্যন্ত মুসলিমদের শাসনাধীনে ছিল। তারা এই অখণ্ড ভারতবর্ষটা তৈরি করেছে মুসলিম শাসন আমলে। তার আগে এই পুরো ভারতবর্ষটায় বিভিন্ন ছোটো ছোটো রাজাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে টুকরা হয়েছিল। মুসলিম শাসন আমলে এসে এটা একটা বৃহত্তর আর অখণ্ড ভারতের রূপ নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনটা ওইভাবে এসছে যে হিসেবে আজকে আমরা ভারতবর্ষ দেখি। তাদের শাসনাধীনকার একটা বিশাল 1000 বছর, 800 বছর একটা বিশাল সময়। সেই সময় পর্যন্ত যখন শাসনকাল থাকে তখন তাদের শাসনকালের সময় বিভিন্ন নিদর্শনগুলি
বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রভূমি তৈরি হয়। এগুলির মধ্যে অনেক কিছু হতে পারে, শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, এছাড়াও আরও রয়েছে। যেমন লালকেল্লাকে দেখুন, তাজমহলকে দেখুন, কুতুব মিনার, চারমিনার, মানে শাহী মসজিদ, মানে এটা ধর্মীয় উপাসনালয়। এইরকম যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, যেটা শের শাহ সূরির আমলে বাংলাদেশের সোনারগাঁ থেকে আফগানিস্তান পর্যন্ত তৈরি হয়েছে। মানে এটা একটা দেশের ছিল, আজকে এখানে 3-4টে দেশ হয়ে গেছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, কিন্তু একটা দেশের তত্ত্বাবধানে ছিল, তাই সে রাস্তা বানিয়েছে। এই যে নিদর্শনমূলক মুসলিম শাসকদের সময়ে ঐতিহ্যবাহী নিদর্শনগুলি, সাংস্কৃতিক বিষয়গুলিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে একটা জাতিগত হত্যা বা গণহত্যা বলুন, সাংস্কৃতিক গণহত্যা, শারীরিক গণহত্যা হয়, মানে একটা যে চক্রান্ত চলছে, একটা গোষ্ঠী এই চক্রান্ত করে যাচ্ছে, এইটারই ফল হচ্ছে এইগুলি। একটা গোষ্ঠী, বিশেষ করে মুসলিম যে শাসক ছিল, শাসন সময় ছিল, সেই সময় যেসব বানানো হয়েছিল, যেসব প্রতিষ্ঠানগুলো বা যেসব মনুমেন্টগুলো আছে, সেইগুলো ধ্বংস করে এবং কালচারালি তারা যে একটা কালচারাল ডিস্ট্রয় করতে চাইছে, কালচারালি ডিস্ট্রয় করতে চাইছে। একজন আইনজীবী ছাড়াও একজন মানবাধিকার কর্মী এবং এনসিএচআরওর আপনি রাজ্য সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের, তো একজন মানবাধিকার কর্মী হিসেবে এই যে লঙ্ঘনগুলোকে কিভাবে দেখছেন? বিশেষ করে বিভিন্ন যে গ্রুপগুলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চলে আসছে, এগুলো কি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে না? সমস্ত কটাই কাজ, এই কাজগুলি তাদের যেই উগ্র হিন্দুত্ববাদী আরএসএস বা তাদের পোষ্য সংগঠন বজরং দল বলুন আর যাই বলুন, সে এদের যেমন একজন জ্ঞানী কি সিং ছিলেন, নরসিংহানন্দ, কয়েকদিন আগে আমি ফেসবুক ওনার ভিডিও দেখলাম, উনি মুসলিম কমিউনিটির লোকেদের কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন, যে বলছে আমি সারা জীবন মুসলমানদের বরবাদ করার জন্য কাজ করে গেছি, কিন্তু কোনো একটা ঘটনায় কেউ মারা গেছেন বা ওইরকম হয়েছেন, উনি আতঙ্কিত বোধ করছেন বা বোধ শক্তি ফিরে পেয়েছেন, কিছু হলো। এই ঘটনাগুলি কিন্তু মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলি শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে হচ্ছে তা নয়, আদিবাসীদের ক্ষেত্রে, দলিতদের ক্ষেত্রে, এসসি, এসটি, ওবিসি, শিখ, মানে টোটাল কথা হচ্ছে হয় তুমি আমার কথা শোনো, না হলে আমি তোমার উপর মানে জোর জুলুম চালাবো। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় কর্পোরেট কোম্পানিগুলিকে জমি দিয়ে দিচ্ছে। এই কয়েকদিন আগে মধ্যপ্রদেশে দেখতে পেলাম যে একটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায়, যে একটা লোককে 65 বছর না 60 বছর বয়স্ক লোককে পিটিয়ে মেরে ফেলছে, এই জন্য মারছে ওকে, তাকে মুসলিম সন্দেহ করা হচ্ছে। এইরকম ঘটনাগুলি মানবাধিকারের লঙ্ঘন, এগুলি হচ্ছে, আর ক্রমান্বয়ে এগুলি বেশি বেশি হচ্ছে এখন রাজ্যে, বিশেষ করে দেশে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি তো 14 সালের পর থেকে বিশেষভাবে বললে কয়েকশো মবলিঞ্চের ঘটনা ঘটেছে এবং একটা সময় পর্যন্ত মুসলিম এবং দলিতদের মারা হয়েছে। এখন সে মবলিঞ্চের শিকার হয়েছে একজন হিন্দু ব্যক্তি, হিন্দু পোর ব্যক্তি। আমরা জানি ভারত একটি গণতান্ত্রিক দেশ, এই ঘটনাগুলি ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কতটা মারাত্মক বলে মনে হয়? অবশ্যই এটা মারাত্মক গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া আছে। এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে, এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে প্রতিরোধ করা। জনগণ যারা এই ভূখণ্ডে বসবাস করছে তাদের নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করা উচিত। রাষ্ট্র সেই জায়গায়, যে আমি বলবো না যে তারা পুরোপুরি সফল, অধিকাংশ ক্ষেত্রেই না। আমরা দেখি বিশেষভাবে মব লিঞ্চিং এর এসে অভিযুক্ত যারা মব লিঞ্চিং এ, তাদের অনেককে যখন জেল থেকে জামিন ছাড়া পেয়েছে তাদেরকে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর লোকেরা তাদেরকে এই জিনিসগুলির ফলেই তো এত বেশি। মালদার একজন আফরাজুলকে যে মেরেছিল আপনার রাজস্থানের একজন শম্ভু সিং বলে, সে জেল থেকেই ভিডিও ছেড়েছিল, জেল থেকেই সে ভোটে লড়াই করেছে, জেলে থাকা অবস্থায় তার জন্য প্রচুর ফান্ড উঠেছে। এই যে একটা গ্রুপ বলছেন, কিন্তু এর সঙ্গে এই যে বিষয়গুলো কতটা মানে মারাত্মক হতে পারবে, কতটা প্রভাব বিস্তার করতে পারবে? আরও বেশি মারাত্মকভাবে বেড়ে যাবে এবং ক্রমান্বয়ে দিনের দিন যদি আমরা হিসাব করি যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সারা দেশ জুড়ে, সে একদম সীমান্ত, পূর্ব সীমান্ত অরুণাচল প্রদেশ কিংবা আসামের নাগাল্যান্ডের কোণা থেকে গোয়া পর্যন্ত, উত্তর কাশ্মীর থেকে শুরু করে কেরালা পর্যন্ত সমস্ত জায়গায় মানবাধিকার উল্লঙ্ঘনের তীব্রতা আরও বাড়ছে। আমাদের কাছে রিপোর্ট আছে, আমরা দেখি বিভিন্ন রিপোর্ট, এনসিএইচআর হিসাবে, স্টেট কমিটির সেক্রেটারি হিসাবে আমরা বিভিন্ন রিপোর্ট যখন দেখি, সমস্ত জায়গায় দেখা যায় হত্যা কি ধর্ষণ
কি মানবাধিকার, এগুলির উপর বেড়েই যাচ্ছে, সারা দেশব্যাপী বেড়ে যাচ্ছে। আমরা জানি কিছুদিন যেটা পশ্চিমবঙ্গে খুব রিলেটিভিটি ছিল না, কিন্তু তারপরেও বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গেও দুটো একটা ঘটনা ঘটেছে। সেইগুলো কিভাবে হয়েছে বা কেন হয়েছে বলে মনে হয় আপনার? পশ্চিমবাংলায়ও এই ঘটনা দেখা যাচ্ছে। ভারতবর্ষের ব্যাপারে অন্যান্য স্টেটগুলিতে যখন হতো তো আমরা তখন ভাবতাম যে পশ্চিমবাংলায় কম্পারেটিভলি নিরাপদ, কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কি আনিস খান হত্যা, ও এটা কোনো মানবাধিকারের মধ্যে এটা সম্পূর্ণ উল্লঙ্ঘন। পুলিশ প্রসিডিউর মেনটেন করে যায়নি, এটা পুলিশের রিপোর্ট, এটা পুলিশ প্রসিডিউর মেনটেন করে যায়নি, এটা মানবাধিকার উল্লঙ্ঘন। সাউথ 24 পরগনায় দুটো তিনটে ঘটনা, সাউথ 24 পরগনায় অনেক কটা ঘটনা হয়েছে, আমরাও কয়েকটা জায়গায় গেছিলাম। এখানে হাঁসখালিতে একটা মেয়ের হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং করেছেন, সেগুলোতে কি পেয়েছেন, মানে কি কারণে তাদের হত্যা করা হয়েছে বা তাদের কারণ? মানে এই সমস্ত কটা জায়গায় ভিন্ন ভিন্ন কারণ, কিন্তু সব কটাতেই প্রশাসনিক ব্যর্থতা যেন লোককে আরো বেশি করে দেখা যাচ্ছে। মানে তাদের পিছনে কারা ছিল বলে মনে হয়েছে আপনাদের? কিছু গোষ্ঠী, বিভিন্ন লোক কাজ করে, যেমন বাকটুইতে যে বীরভূমে ঘটনা রয়েছে, সেখানে কিছু অসামাজিক কাজকর্মকে দীর্ঘদিন থেকে চলার ফলে বিভিন্ন গোষ্ঠী কুন্দলের সৃষ্টি হওয়ার ফলে রেজাল্ট এই 10-12 জন লোকের মারা যাওয়া, ঘরবাড়ি জ্বলা। এই গোষ্ঠী কুন্দল যখন চোখের সামনে, অ্যাডমিনিস্ট্রেশনের সামনে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন ওটা জানে না যদি বলে তাহলেও অপরাধ, আর যদি জেনে বন্ধ করতে পারেনি তাহলে তো ডবল অপরাধ। তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজই ছিল এগুলিকে চিহ্নিতকরণ, অসামাজিক কাজকর্ম, ওখানে কয়লা পাচার কি কাঠ পাচার কি বালি পাচার ইত্যাদি নিয়ে কোন্দল চলছিল আগে থেকে, সেই কোন্দলের রেজাল্ট গিয়ে ওইটা দাঁড়িয়েছে। এগুলি দীর্ঘদিন ধরে চলছিল। আপনারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করছেন, নিচের লেভেল থেকে উপর পর্যন্ত মানবাধিকার করবেন আইনজীবী হিসেবে। আমরা যদি তাকিয়ে দেখি দেশের অবস্থা বা বর্তমানে যারা শাসক, আপনি বারবার বলছেন যে শাসক বিশেষ করে কেন্দ্র হোক বা রাজ্য হোক, তাদের যারা সিটিজেন তাদের কিন্তু রক্ষা করতে ব্যর্থ, তাদের নিরাপত্তা ব্যর্থ। এই সম্বন্ধে আপনি কি বলবেন? শাসকদের কি করা উচিত বলে মনে হয়? স্বাভাবিক, একজন শাসক সে যেই ব্যক্তি, মুখ্যমন্ত্রী হোক কি প্রধানমন্ত্রী হোক, তাকে বা যে কোনো কেন্দ্র হোক বা রাজ্য হোক কি ডিস্ট্রিক্ট লেভেলের হোক, যারাই আমাদের দেশে কতগুলি বিষয় আছে, জুডিশিয়ারি, লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ যে পাওয়ার রয়েছে, আর আপনাদের মিডিয়াও একটা চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের। তো মিডিয়ারও দেখা গেল 190টা না কটা কান্ট্রির মধ্যে যে ন্যাশনাল মিডিয়াগুলির স্থান ওয়ার্ল্ডের 150 নম্বর, মানে সোমালিয়া ওই নাইজেরিয়ার নিচ থেকে গুনলে মোটামুটি কিছু একটা রেজাল্ট। মিডিয়ার ওই পক্ষপাতিত্ব, এই যে একটা পক্ষপাত দুষ্ট শুধুমাত্র এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট নয়, লেজিসলেটিভ ডিপার্টমেন্ট নয়, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট নয়, মিডিয়াও গণতন্ত্রের এই মূল পিলারগুলি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। তাহলে পক্ষপাতহীন নিরপেক্ষভাবে সাংবিধানিক ভিত্তিতে তারা কাজকর্ম পরিচালিত করতে পারছে না। কারণ এইগুলি যদি আমাদের সংবিধানে বা আইনে লেখা থাকলেও সেগুলি বাস্তবায়ন করে তো কোনো ব্যক্তি বা কোনো মানুষই, সেই ব্যক্তি যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে সে পক্ষপাতহীনভাবে ব্যবস্থাপনাকে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে। তার মানে সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে প্রশাসনিক হোক বা যে লেভেলই হোক বা মিডিয়া থেকে শুরু করে সবাই পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। সবাই নয়, সবাইকে বলবো না, তার মধ্যে কিছু অবশ্যই ভালো লোক আছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দূষিত হয়ে গেছে বলতে পারি। আমরা জানি এগুলো গণতন্ত্রের 5টা স্তম্ভ, তার মধ্যে যদি এগুলো সবগুলোই পক্ষপাতিত্ব করতে তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি ভারতবর্ষে এখন সেভাবে নির্বাচন হচ্ছে, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছে বা চলাফেরা করতে পারছে, এবং আমরা এই যে আজকে মিডিয়ার আপনার যে মতামত আমরা নিচ্ছি, আমরা একটা মিডিয়া প্রকাশ করছি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রথমেও জিজ্ঞেস করি, আমারও করছি যে গণতন্ত্রের জন্য কি ভালো বলে মনে হয় আপনার? দেখুন, গণতন্ত্র যদি থাকে তাহলে দেশের লোকেদের নাগরিক অধিকার সংবিধান ভিত্তিতে তারা পাবে, তাদের গণতান্ত্রিক অধিকার পাবে। কিন্তু ভারতবর্ষের পুরো সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, অর্থনৈতিক বলুন, আর যত প্রশাসনিক ব্যবস্থাপনা বলুন কি যোগাযোগ মাধ্যম বলুন, এইগুলির মধ্যে একটা ফ্যাসিবাদী তত্ত্ব গোষ্ঠী মানে জবরদখল করে নিয়েছে। আর দীর্ঘ প্রস্তুতির ফলেই তারা করেছে, দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে একদম অক্টোপাসের মতো জড়িয়ে ধরে ফেলেছে। এই ফ্যাসিজমের লোকেরা, ফ্যাসিবাদ কিভাবে ফাংশন করছে, কার্যকলাপ পরিচালিত করছে, কি তাদের চারিত্রিকতা রয়েছে ভারতীয় আমাদের দেশের প্রেক্ষাপটে, সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা এইটাকেই সাবজেক্ট করে বা মানে ফাংশনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যাসিজম ইন আওয়ার কান্ট্রি, এইটাকে কেন্দ্র করে
এই মাসের জুন মাসের 11 তারিখে কলকাতায় আমরা একটা সেমিনার করব, বিভিন্ন মানবাধিকার কর্মীদের ডাকা হবে, আমাদের কেন্দ্রীয় এটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে? ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশনস করবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাপ্টার থেকে করা হবে, কিন্তু এখানে কেন্দ্রীয় সদস্যরাও উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিভিন্ন মানবাধিকার কর্মী তারাও উপস্থিত থাকবেন, সাধারণ পাবলিকের জন্য রয়েছে। এটা হবে মহাবোধি সোসাইটি হল, যেটা কলেজ স্কোয়ারে আছে, সেটার জন্য 11 জুন 4টে থেকে 7টা পর্যন্ত এটা করে। এই ফ্যাসিজমের ক্যারেক্টারিস্টিকটাকে যদি বুঝতে হয়, তারা কিভাবে ফ্যাসিবাদ কাজ করছে, কিভাবে লোককে শোষণের শিকার করে নিচ্ছে, আমরা ব্যাপারটা বুঝে উঠতে পারছি, আমরা অজান্তেই তাদের শিকার হয়ে যায়। তো এই জিনিসটাকে বুঝতে পারলে, তাহলে লোকে বুঝলে, তাহলে সেইটাকে প্রতিহত করে গণতান্ত্রিক মূল্যবোধকে পুনঃস্থাপন করা এই মুহূর্তে আমাদের জন্য ভারতের নাগরিক হিসাবে সবচেয়ে বেশি জরুরি। আর গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধানের মূল্যবোধ, সেটা জুডিশিয়ারিতে হোক, মিডিয়াতে হোক, কি এক্সিকিউটিভ হোক, কি লেজিসলেটিভ হোক, সমস্ত পদক্ষেপে, মানে পিওন টু পিএম পর্যন্ত টোটাল সেক্টরেই প্রয়োজন। তার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম এনসিউচারও রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, এবং তিনি একজন আইনজীবীও। তার সঙ্গে আমরা কথা বললাম দেশ এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের এই এনবিটিভির সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।